সামনের মাসে পরীক্ষা শুরু, আপাতত সব থেকে বিরত থাকবো। হয়তো দেখা হবে না অনেকদিন, আশা করি আমার জন্য হলেও নিজের খেয়াল রাখবেন। অবশ্য আমি জানি আপনার আব্বু আপনার জন্য যথেষ্ট, তবুও আমার জন্য নিজের প্রতি যত্ন নেবেন। ভার্সিটি আসবেন, পড়বেন, চলে যাবেন, কারো সাথে কোথাও ঘুরতে যাবেন না, ঠিক আছে? আর হ্যাঁ, উজ্জ্বল আর হিমু তো আছেই, ওদের সাথে থাকবেন। আমি কি বোঝাতে পারলাম? মৃত্তিকার কান কথাগুলো শুনতেই মস্তিষ্কের নিউরনে উদ্দীপনা সৃষ্টি হলো। এক ঝটকায় বুঝে গেল 1 মাস, টানা 1 মাস পূর্ণ দেখা মিলবে না। এটাই শেষ বর্ষ তার। এক কথায় বলা যায় ছাত্র জীবনের সমাপ্তি। যদিও মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র থাকে, শিক্ষা মানুষ অমৃত গ্রহণ করতে থাকে, কিন্তু ধারাবাহিক শিক্ষার সমাপ্তি এখানে পূর্ণর। মৃত্তিকার বেজারা হওয়ার মুখটা দেখে পূর্ণ গম্ভীর কণ্ঠে শাসালো। আমি কি আপনার মন খারাপ করতে এসব বলেছি মৃত? মৃত্তিকা মাথা নাড়ল। পূর্ণ এবার কিছুটা রাগ চাপার চেষ্টা করলো, ঠান্ডা সুরে বোঝাতে চাইলো। বেশি দিনের ব্যাপার না মৃত, আসলে আমি সারা বছর তেমন পড়াশোনা করি না, এত কাজের চাপে হয়ে ওঠে না, পরীক্ষার আগে যথেষ্টই সিরিয়াস হয়ে যাই। তাতেই এত ভালো সিজিপিএ আসে? আসে তো, এক একজন এক একভাবে পড়াশোনা করে মৃত। হুম। আচ্ছা, আমার পূর্ণমী মন ভালো করতে এই পূর্ণ কি করতে পারে? ঘুরতে চলি? প্রেম করতে চাইছেন? কিন্তু আমি তো আগেই বলেছি আমার দ্বারা প্রেম হবে না। মৃত্তিকা থমথম খেলো। সেই ভাব কাটিয়ে উঠতেই নীলেই পূর্ণ আবার বলে উঠল। আপনার অনেক শখ প্রেম করার, অথচ কপালে জুটলাম কি না আমি। আফসোস হয় মৃত্যু, হলেও লাভ নেই, আমাকে নিয়ে থাকতে হবে। অন্য কোনো চিন্তা থাকলে তার দাপন দিন না হয় আমি দিয়ে দিব, কথাটা জানি মনে থাকে। মৃত্তিকা মুখ হা করে বসে রইল। কি থেকে কি বলল পূর্ণ। প্রথম প্রথম নরম গলায় বললেও পরের গুলো দিল ধমক। কিন্তু কেন, কাকেই বা দাফন দিবে? মৃত্তিকা থতমত খেয়ে জিজ্ঞেস করলো। কি বলছেন? বাচ্চা চিনেন মৃত্যু? ওই কাব্য তেমন, একবার যেমন রুটি খাওয়ালে কুকুর পিছু ছাড়ে না, তেমন ওই কাব্য পিছু ছাড়বে না আপনার। কি ভেবেছেন আমি টের পাবো না? 5 ফুট 2 ইঞ্চির এই শরীর নিয়ে আমার থেকে কথা লুকান? কতটা বড় কলিজা আপনার! কিভাবে বড় করলেন? নিশ্চিত কারো আশকারা পেয়ে বড় হয়েছে। আশকারটা কে দিল? কে দিল? কাব্য? ওই বাচ্চা কাব্য? এই কথা বলুন। পূর্ণ ঠান্ডা স্বরে বলল প্রথমটুকু, অথচ চেঁচিয়ে উঠল শেষ দিকে। মৃত্তিকা সেই প্রথম প্রথম পাওয়া ভয়টা আজ পেল। দীর্ঘদিন পর আবারও পূর্ণ সেই চেহারা তার সামনে। আগে অবশ্য তার সামনে গালি দিত না, আজ বিশ্রী দুটো গালি দিল তার সামনে। গাছের গুড়ি খামচে ধরল মৃত্তিকা। বুকের ভিতর ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। ওঠার চেষ্টা করলেও লাভ হলো না, শক্তি কুলাচ্ছে না উঠতে। পূর্ণ সজোরে এক আঘাত করে বসলো মোটা গাছটায়। ছাল বাকল ওঠানো হাওয়াতে হাতেই লাগলো বেশ। মৃত্তিকা চট করে উঠল, নিজের 2 হাতে ধরে ফেললো পূর্ণর শক্ত সেই হাতটা। ছাড়িয়ে নিতে চাইল পূর্ণ, কিন্তু হলো না। তার মৃত্যু থেকে নিজেকে কিভাবে ছাড়াবে সে? এটা অসম্ভব। মৃত্যুর এই ছোঁয়া পাওয়ার জন্য তার হাতের আত্মহুতি দিলেও সক্ষম সে। মৃত্তিকা পূর্ণর হাতটা চেপে ধরল। ক্রোন পোকা জড়তা ছাড়া একটা চুমু খেয়ে নিল সেই শক্ত হাতে। ঠান্ডা বরফের খণ্ড তখন পূর্ণ রানেই মুখে, চোখে মুখে তার অন্ধকার হানা দিয়েছে। মাথা নামালো, মস্তিষ্ক বলল দে পূর্ণ, ধমকে দে মৃত্যুকে। কত সাহস, যেখানে তুই ছোঁয়া দিস না সেখানে সে চুমো খায়। মস্তিষ্কর এ কথা বললেও প্রেম লোভী মন বলছে ভিন্ন কথা। সায় দিল সেই মৃত্যুকে। পূর্ণকে বুঝিয়ে বলতে লাগলো, থাক না একটু, এতটুকুই তো, তারই তো একটা চুমোই তো, খাক। তুই তো ধমকালি, বিনিময় হিসেবে চুমোটুকু রেখে পূর্ণ, যত্ন করে রেখে দে। পূর্ণ যখন মন মস্তিষ্কের ঝগড়া থামাতে মুশকিল, তখন মৃত্তিকা ব্যাগ থেকে পানি বের করে তার হাতে ঢালতে ব্যস্ত ভঙ্গিতে বলেও যাচ্ছে, ভুল ভাবছেন আপনি। ওই ভাইয়াটা আমাকে নোটস দিতে চাইছিল, তার সাথে কোথাও যাইনি আমি, কোথাও না, বিশ্বাস করুন। তিনি আমাদের সাথে গিয়েছিলেন, সে সাথে থাকায় আমি ফুচকাও খাইনি, বাসায় চলে গিয়েছিলাম।
আমি আব্বুর সাথে ছিলাম। বিশ্বাস না হলে উজ্জ্বল আর হিমুকে জিজ্ঞেস করুন। বিশ্বাস করলাম। ঠান্ডা স্বরে বলল পূর্ণ। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে পূর্ণ, মনোযোগ সম্পূর্ণ তাই বইয়ের পাতায়। পাশে ওর বাবা বসা। ভদ্রলোক টিভির সাউন্ডটা একদম শূন্যতে দিয়ে খবরের চ্যানেল দেখছে। পূর্ণ বায়ের কয়েক আওড়ালো বাবাকে যাতে প্রয়োজন অনুযায়ী সাইন দিয়ে দেখে, কিন্তু তিনি তা করেননি। ছেলে পড়ছে তাই ডিস্টার্ব করছে, নারাজ তিনি। পূর্ণর মা ছেলের মায়াবী মুখটাতে তাকিয়ে রইলেন, তারপর নিজেকেই নিজে বলতে লাগলেন, এভাবে দেখা ঠিক না, যদি নজর লাগে তার সোনার টুকরো। পূর্ণ প্রায় 2.5 ঘন্টা ওভাবেই পড়েছে। এটা তার একটা অভ্যাস। এভাবে এত বড় হয়ে বাবা মায়ের বেডরুমে তাদের খাটে তাদের প্রাইভেসি নষ্ট করে সে পড়ে। যদিও অন্য ছেলেপুলেরা বাবা মাকে প্রাইভেসি দেয়, কিন্তু পূর্ণ দেয় না। পরীক্ষার সময় তো মোটেই না। বাবা কতবার বলে, এত বড় ছেলে হয়েছ, 2 দিন পর বিয়ে করবে, এখন কিনা মা বাবার বেডরুমে শুয়ে থাকা। পূর্ণ তখন দুষ্ট হেসে বাবাকে বলে, আমার মৃত্যু অনেক আদরে আপু, সে আসলে তোমারই তখন তাকে আদর করে কুল কিনারা পাবে না। পূর্ণ বাবা মাকে মৃত্তিকা সম্পর্কে জানিয়েছে বলে ভুল হবে। সোজা সোজা বলেছিল, আপু একটা পূর্ণ মেয়ে পেয়েছি, ভালো একটা কক্ষে তাকে বিয়ে করে নিব। ছেলে তাদের বরাবরই মা বাবাকে জানিয়ে কাজ করে। মৃত্তিকার সম্পর্কেও তারা জানে, পূর্ণ জানায়, হিরোজ জানায়, কিন্তু দেখা নেই চোখের। পূর্ণর কাছে কোনো ছবি নেই মৃত্তিকার। আড়মোড়া ভেঙে পূর্ণ সোজা হলো, বাবার দিকে তাকিয়ে বলল, নাও, তোমার বউ তোমাকে দিয়ে গেলাম, একটু পরই আসছি আবার। ওর বাবা ছেলের কথায় হাসলেন। বুঝেন না এমনটা, ছেলের এমন কাণ্ডে তার বরাবরই জানা। পূর্ণ যেতে যেতে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু ক্ষুধা লেগেছে, খেতে দাও। ওর মা তাড়াতাড়ি বিছানা ছাড়লেন। পেছন থেকে স্পষ্ট শোনা গেল বাবার কণ্ঠ, কোথায় দিলি আমার বউ? সেই তো তোর কাছেই নিয়ে গেলি। পূর্ণ মা স্বামীর দিকে চোখ রাঙিয়ে তাকালেন, মিডে ধমকের সুরে বলে উঠলেন, বুড়ো হচ্ছ অথচ পাগলামি ছুটলো না? এত বড় ছেলেকে কি সব বলো তুমি? কই কি বললাম? হায় আল্লাহ, এই ছেলে বাসায় থাকলেই আমি বউহীনা ভোগী, আর তুমি কি না আমাকেই দোষ দাও। ওর মা তার স্বামীর কাছে থাকলো না, গটগট পায়ে চলে গেল খাবার গরম করতে। এত সবের আড়ালে হাসি পূর্ণ, অতি সূক্ষ্ম হাসিটুকু যা পরিবার বাইকে কাউকে দেখায় না, রাখে একদম আড়ালে, আব ডালে। বাবা মায়ের রুমে পড়ার অন্যতম উদ্দেশ্য হলো তাদের সময় দেয়া, তাদের বোঝানো এখনো তারা অতটাই গুরুত্বপূর্ণ সন্তানের কাছে। তাদের ভূমিকা কমেনি, বরং বেড়েছে। মাকে একটু বেশি আগলে রাখেন পূর্ণ, বাবাকে ভুলিয়ে ভালিয়ে রাখে, এত সব উদ্ভট কথা বলে। আব্বু, মায়ের কথা শোনো, এসব ছেড়ে দাও। ভালো না এসব আব্বু, নোংরা এসব। কিচ্ছু হবে না আম্মু, তুমি ভয় পাচ্ছ খামাখা, আমি নিজেকে নোংরা হতে দেব না। পূর্ণর মা ছেলের পাতে মাছ বেছে আর একটু দিলেন। পূর্ণটা মাছ বাঁচতে পারে না, আবারও বললেন, ড্রেন দিয়ে ময়লা গেলেও সেটা নোংরা, তেমনি দুধ গেলেও নোংরা আব্বু, ছেড়ে দাও। মা ক্লান্ত এসবে। পূর্ণ নিজের প্লেট থেকে এক লোকমা ভাত তুলে দিল মায়ের গালে, পরপরে টুপ করে একটা চুমু খেয়ে বলল, দেখো আব্বু কিভাবে হিংসাত্মক ভাবে তাকিয়ে আছে আমার দিকে, হিংসুটে আব্বু। ওর বাবা মুখ ছিটকে বলে উঠলেন, আমার বইয়ে গেছে। গিয়েছেই তো। বলে পূর্ণ হাসলো। প্রতিবারের ন্যায় অতি সূক্ষ্মভাবে এড়িয়ে গেল মায়ের কথা। রাজনীতি সে ছাড়তে নারাজ, যে কোনোভাবেই নারাজ। এই রাজনীতি তার লাগবেই, সেটা হোক নোংরা, তবুও চাই। এই নোংরা রাজনীতি করেই দম নিবে বলল। কিছু মানুষকে দেখিয়ে ছাড়বে নোংরা রাজনীতি করেও কিভাবে নিজেকে শুদ্ধতম রাখা যায়। সোয়েব মির্জা বরাবরই হতাশ হচ্ছেন, কোনো দিকেই কুলিয়ে উঠতে পারছেন না। এভাবে কিভাবে হবে? মাহিন মিয়া তাকে সাহস দিয়ে বলে উঠলেন, স্যার চিন্তা করবেন না, চাল পাল্টা খেতে কতক্ষণ। আমি নিজের উপরে অবাক মাহিন। 2 দিনের চুলোপুটি আমাকে চিন্তায় ফেললো। চুল আমি রাজনীতি করে সাদা করেছেন।
মাহিন মিয়া তার স্যারকে থামিয়ে বলে উঠলেন। সোয়েব মির্জা মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলেন। মানে আসলে এই চুলে সে রাজনীতি করেই সাদা করেছেন, এই হাতে হাত রেছেন প্রিয় জনের রক্ত। আর যাই হোক, রাজনীতি করতে পিছপা হবে না তিনি। মাথাটা ইজি চেয়ারে রেখে বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। সাফারাতকে ডাকো। ছোট বাবা তো বাসায় নেই। সোয়েব মির্জার বৃদ্ধ কপালে চিন্তার ভাঁটা স্পষ্ট দেখা দিল। সারাফাত নরম গদিতে গড়াগড়ি খেল। শরীর বেশ ক্লান্ত তার। পরনে তার একটা ট্রাউজার শুধু। খালি গায়ে বিছানায় লেপ্টে আছে তার দেহ। এখন একটা নারী হলে মোটেও মন্দ হতো না তাকে এই বুকে নিয়ে গড়াগড়ি খেত সে। ফর্সা বুকে তার লোমের আনাগোনা, অতি আকর্ষণীয় তার বলিষ্ঠ দেহকানা, নিঃশ্বাসের দারুণ পেটটা উঁচু নিচু হচ্ছে বারংবার। অলস ভঙ্গিতে পাশ থেকে ফোনটা হাতড়ে নিল। ডায়াল লিস্টে 3 নাম্বার নামটায় চাপ দিয়ে কল লাগালো। একবার, দুইবার, 3বার রিং হতেই শুনে গেল নারী কণ্ঠ। এই কণ্ঠ খুবই সুন্দর, অতি সুন্দর। সারাফাত নিজের হাতটা বুকে বোলাতে লাগলেন, আওড়াতে গভীর কণ্ঠে খাদে ফেলে। বড়ই ভয়ঙ্কর এই কণ্ঠ, শক্ত পুরুষকে ঘায়েল করার মতো ভয়ঙ্কর, বুকে খঞ্জর চালানোর মতো ভয়ঙ্কর। ভয়ঙ্কর সুন্দর তোমার নারী কণ্ঠ। দিনগুলো বিদায় সময় বড্ড বেদনাদায়ক। এত সুন্দর জল করা রাতের গোল ভরা চাঁদ, আকাশ জুড়ে তারার আনাগোনা, দিন ভরা সুন্দর এই প্রকৃতি। শরৎ এখন বিদায় নেয়নি, আসেনি হেমন্তকাল। মাঝে মধ্যে কাশফুলের পাপড়ি উড়ে এসে জানান দেয় আমরা এখনো আছি। চাইলেই কোনো হেমন্তদ্বীপ নরনারী ছুটে আসতে পারো। উদার মনে তোমাদের প্রেম নিবেদনে হাত বাড়াবো আমরা। এসবের মাঝে কেউ কি মনমরা থাকতে পারে? কেউ কি মনের গহীনে লুকায়িত অনুভূতিগুলো কবর দিয়ে রাখতে পারে? পারে না তো, একদমই পারে না। মৃত্তিকাও পারে না, পারছে না। আজ বড্ড আফসোস হচ্ছে, কেন নিজের বিড়াল সমান মনটা দিতে গেল এই পাষাণ পুরুষকে। এখন মৃত্তিকার এই উত্তপ্ত কয়লা পোড়ানো মনটাকে কে ঠান্ডা করবে? সেই পাষাণপূর্ণ ভাই তো তাকে মনেও করে না। পাগল পাগল লাগে নিজেকে মৃত্তিকার। হ্যাংলার মতো পূর্ণর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে তার ডিপার্টমেন্টের বাইরে, অথচ পূর্ণ যেন দেখেও না দেখে। সময় নেই তার, পড়াশোনার বেশ চাপে এসেছে। মৃত্তিকাকে কিভাবে সময় দেবে? হাজার হোক, দিন শেষে গভীর রাতে একটা কলও দেয় না। আফসোস, নাম্বার নেই সেই পাষাণ পুরুষের। না হলে মৃত্তিকা নিজেই স্যাঁচড়া সাজত, কল করতো রাত দুপুরে। বিষাদে ভরপুর মৃত্তিকার বাবার রুমে শুয়ে আছে, এখনো আসেনি তিনি। কিছুক্ষণ বাবার জিনিসপত্র হাতাহাতি করলো, বই আর বই। এত জ্ঞান কোথায় রাখে সে? হঠাৎ চিরপরিচিত ডাক পড়লো। কি করেন আমার ছানা? বই দেখি তোমার হলো বেড়াল। বাবা চমকালো, আশ্চর্য স্বরে বলে উঠল, হলো বিড়াল। আমাকে ছানা বললে কেন? কথাটা বলেই বাবার হাতে থাকা ব্যাগটা নিল। বিছানায় গোল হয়ে বসে ব্যাগ হাতালো। কিছু না কিছু তো এনেছি বাবা। তখনই পেয়েও গেল এক বক্স চকলেট। খুলে মুখে দিতেই শোনা গেল, আমি কি বলেছি বিড়াল ছানা আপনি? এটাও তো বলনি যে পাখির ছানা। বাবা হাত উঠালেন সমর্পণ করার ভঙ্গিতে। মৃত্তিকা ছলমলিয়ে হাসল। উঠে বাবার মুখে একটা চকলেটের টুকরো দিয়ে বলল, ফ্রেশ হও তাড়াতাড়ি, ক্ষুধা লেগেছে তো। বাবা মাথা দুলিয়ে চলে গেল। মৃত্তিকা মিঠির মাকে ডাকতে ডাকতে নিচে নামলো। বাবা আসতে একসাথে খেতেও বসলো। মৃত্তিকা খাবার খাচ্ছে কম, নাচছে বেশি। বাবা লক্ষ্য করলেন সেটা। নিজের প্লেট রেখে হাত রাখলেন মেয়ের প্লেটে। মৃত্তিকা চমকাতেই বাবা বলে উঠলেন, হ্যাঁ করুন। চুপচাপ মুখ খুলে বাবার হাতে খেয়ে নিল সে। আজকাল খাওয়াতেও অরুচি ধরেছে, গড়ে ধরেছে তার 8 ঘন্টার প্রেমে। কত অপেক্ষা করে সেই বটতলায়। এই বুঝি পূর্ণ আসে, কিন্তু মৃত্তিকাকে বরাবরই নিরাশ করে পূর্ণ আসে না। প্রেমে পড়েছে নাকি বেকায়দায়, তা মৃত্তিকা নিজেও বুঝে উঠতে পারছে না।
নিজের রুমে বসেছিল মৃত্তিকা। হঠাৎ বাবা এসে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মৃত্তিকা আলতো হাতে বাবা চুল টেনে দিচ্ছে। বাবা ওর একটা হাত নিজের 2 হাতে নিয়ে ধরলো, তাতে চুমু খেয়ে আদরে গলা জিজ্ঞেস করলো। মন খারাপের কারণ কি আম্মা? নির্দ্বিধায় উত্তর এলো। পূর্ণ ভাইয়ের এক্সাম চলে, অনেকদিন দেখা হয় না। দেখা হয় না? উহ, আসলে দেখা হয় কিন্তু কথা হয় না। একটুও না? না আব্বু। দীর্ঘ সময় পর বাবা বললেন, আশা করা ভালো, কিন্তু আসক্তি ভালো না আম্মা। সে আমার আসক্তি। আপনার মনটাকে জিজ্ঞেস করুন। রাত প্রায় 11টা। চারিদিকে মানুষের আনাগোনা এখনো সচল। হিমু দাঁড়িয়ে আছে একটা কলোনির সামনে। বেশ বড়সড় এরিয়াটা, বস্তি বলে ভুল হবে না। আশেপাশে সবাই ব্যস্ত। এইদিকে মহিলারা হইচই করছে কলের পানির জন্য। লাইনে দাঁড়িয়ে কেউ কেউ পানি নিচ্ছে, কেউ বা আগে নেওয়ার জন্য পারাপারি করছে। হাতাহাতি লেগে যাবে ভাব। হিমু দৃষ্টি ঘোরালো। এমন জায়গায় আগে আসেনি সে। গ্রামে তাদের বাসা হলেও অবস্থা এমন না, যথেষ্ট ভালো এর থেকে। অথচ ঢাকার মতো প্রাণ কেন্দ্রে কিনা এমন পরিবেশ। সময় নেই, তাই পা বাড়ালো হিমু। হাতে তার একটা লিস্ট, অনেকগুলো সংখ্যা লেখা তাতে। 122 নম্বর লেখা। দরজায় ঠক ঠক শব্দ করলো। জং ধরা সিটকেনিটা খুলে মধ্যবয়স্ক এক লোক কোমরে লুঙ্গি বেঁধে বের হলেন। দানবীয় শরীরটা দেখে কিছুটা ভয় পেল হিমু। পরপর হাতে থাকা কাগজটা এগিয়ে দেয়। লোকটা হিমুকে এক পলক দেখে নিল, গম্ভীর কণ্ঠে বলল, খারা নাইতাছি। কণ্ঠ শুনে নড়ে উঠল হিমুর হেরোকা পাতলা শরীর। লোকটা মিনিটের মাঝেই আবার এলো। একটা খাম ধরিয়ে দিল হিমুর হাতে। প্রায় 20টার উপরে ঘর থেকে এমনই কাগজ দেখিয়ে খাম তুলল হিমু। কিছু কিছু ঘরে আবার খাম দিল না, বলল পরের সপ্তাহে একবারে দিবে। হিমু বুঝলো না কিছুই। কি আছে খামে তাও অজানা তার। তাকে এই কাজটা রূপা দিয়েছে, বলেছে যাতে এই বস্তিতে এই কাগজ দেখায় তাহলেই তারা খাম দিবে। রাত তখন 12টা বেজে 7। হিমু কপালের খাম মুছে নিল। রূপার বলা জায়গায় যেতেই দেখলো রূপা সহ 2 জন মেয়ে আর 3 জন ছেলে। এরা সবাই ইউনিভার্সিটির, একজন ছেলে শুধু বাইরের। রূপা হিমুকে দেখে এগিয়ে এলো। হিমু খামগুলো দিতেই রূপা মিষ্টি এসে ধন্যবাদ দিল। হিমু যেন তাতেই শান্তি পেল। রূপার এই হাসিটাই তার শান্তি লাগায়। রূপা খামগুলো এগিয়ে দিল একটা ছেলের কাছে। একটু রাগারাগি করলো, কারণ খাম কম, কেউ কেউ খাম দেয়নি। হিমু অবাক হলো তখন যখন দেখলো সেসব খাম ভর্তি টাকা। এত এত টাকা গুনে সেখান থেকে রূপা সহ বাকিদের দিতেই রূপা এগিয়ে এসে হিমুকে সেখান থেকে 1000 টাকার 3টা নোট দিল। হিমু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কিসের টাকা? এই যে তুমি কাজ করলে। মানে বলছি টাকাটা কেন তুলো তারা? রেগে যায় রূপা, তেজি গলায় বলে, এত কথা না বলে টাকাগুলো নাও। পকেট তো ফাঁকা, ফকিরের মতো কত ঘুরবার। ব্যাস হিমু চুপ করে গেল। স্বভাব সুলভ হাসিটাও আজ দিতে পারল না, কোথাও যেন বাধা লাগছে। বইতে মুখ গুজে আছে পূর্ণ, পাশে বাবা আচ্ছ হয়ে আছেন। নজর তার সম্পূর্ণ টিভির পর্দায়। কোনো একটা নিউজ চলছে, কারণ বাজারে কেউ বা কারা সিন্ডিকেট গড়ে তুলেছে। সরকারি অনুমোদন ছাড়া টাকা আদায় করে রাত বিরাতে। সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলেও লাভ মেলে না, মুখ খুলতে নারাজ সকলে। এর পেছনে যে বড় নেতাদের হাত আছে তা স্পষ্ট। পাতি নেতারা কিছুই বলছে না। এর আগে অভিযান চালানো হয়েছিল, ফলাফল শূন্য। টাকা খেয়ে কেটে পড়েছিল সাংবাদিকরা। এবার ব্যাপারটা কিছুটা জটিল। জনগণের দুর্ভোগ সবার নজরের সামনে। পূর্ণর বাবা ছেলের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞাসা চোখে বললেন, কিছু জানো এ বিষয়ে? এর আগে না তুমি তোমার দলের সাথে লাগালাগি হলো ওখানে? পূর্ণ বই থেকে নজর সরালো না, গম্ভীর ও ভারী কণ্ঠে উত্তর দিল, আমি সন্ত্রাসী না আব্বু, যে এইসব বিষয়ে খোঁজখবর রাখবো। ব্যাস এক কথা চুপ করে গেলেন তিনি। তখনই ওর ছেলের পাশে বসে মাথায় হাত বোলালো।
পূর্ণ এক পলক মাকে দেখে নিল, বুঝে নিল মাতৃ হৃদয়ের সকল ভাবনা। ঠোঁটে বড় একটা হাসি ফুটিয়ে বাচ্চা বাচ্চা ভাব নিয়ে বিচার দিল মাকে। আম্মু, তোমার জামাই আমাকে রাজনৈতিক বিষয় নিয়ে খোঁজাখুঁজি করছিল, দেখে যে পড়ছি তবু এইসব নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কথাটা বলেই কেটে পড়ল পূর্ণ। যতটুকু দেখেছে মা চোখ দিয়ে বাবাকে ভস্ম করে দিচ্ছিল। বেশ লাগে নিরীহ বাবাটাকে ফাঁসাতে। পেছন থেকে মায়ের গলা শোনা যাচ্ছে, বাবাকে ঝাড়ছেন কেন, ছেলেকে এসব জিজ্ঞেস করে রাজনৈতিক কাজে উৎসাহ দেয়। বাবা বেচারা ভেজা বিড়ালের মতো মিউমিউ করে বলার চেষ্টা করছে সে শুধু মাত্র জিজ্ঞেস করেছে, তাও খবর দেখে। বউ কি তা আর মানে? ছেলে ভক্ত মা ছেলের কথায় স্বামীকে এক দফা ছেড়ে দম নেন। বিছানায় টান টান হয়ে শুয়ে আছে পূর্ণ। এসিটা একদম কমিয়ে গায়ে পাতলা একটা কম্বল টেনে রেখেছে। শরীর আবার উদাম, ফর্সা চওড়া বুকে যেন কোনো নারীর একমাত্র ভরসা স্থান হলে নারীটি ধন্য হতো। না চাইতো মৃত্তিকার চিন্তা ভাবনাগুলো মনে মস্তিষ্কে ছেকে বসেছে। কোনো চেয়েও দমাতে পারছে না সে অনুভূতি। মৃত্যুটাকে দেখা হয়নি ঠিক কতদিন। রোজ কেমন চাতকিনীটা অপেক্ষা করে তার জন্য। কিভাবে বিরস মুখে তাকিয়ে থাকে পূর্ণ দিকে, চেয়েও নিরুপায় পূর্ণ তাকায় না ঠিক মতো। এই মৃত্যুকে দেখলেই মন চাবে তাকে সময় দিতে। মৃত্তিকাকে নিয়ে বসে থাকলে কিভাবে পড়াশোনা হবে? পড়াশোনা না হলে কি আর মৃত্তিকার বাবা তাকে মৃত্যু দিবে? মোটেও দিবে না। এই মৃত্যুকে হালালভাবে চায় পূর্ণ, একদম নিচের মতো করে চায়। চোখ দুটো বন্ধ করে নিদ্রা আনার চেষ্টা চালালো, হচ্ছে না। বারবার ষষ্ঠ ইন্দ্রিয়ও বলছে তার মৃত্যুটাকে সে উপেক্ষা করে যাচ্ছে দিনকে দিন। একদিনে পূর্ণ, অন্যদিকে মৃত্তিকা। নিশুতি রাতটাকে তাড়া করে রেখেছে বিদাসাময়। বাবার বুক ভিজে এখন ঘুমোচ্ছে মৃত্তিকা। মৃণয় হাওলাদার একবার তাকালেন মেয়ের দিকে, পরপর বুকে ভেজা অংশে। এভাবেই ভেজেনি এতখানি, তার কলিজার টুকরো মেয়ে চোখের পানি দিয়ে ভেজেছে। একটা 2 দিনের ছেলের জন্য এই পানি? মেয়েটা যে মনমরা হয়ে থাকে তা ভালোই উপলব্ধি করতে পেরেছিলেন তিনি। মৃত্তিকা বাবা থেকে লুকানি কিছুই। স্বাভাবিক বাচন ভঙ্গিতে বাবাকে জানিয়েছে পূর্ণর সাথে তার কথা হয়। এতদিন যাকে মেয়ে সিনিয়র ভাই বলে এসেছে, সে সিনিয়র ভাইয়ের প্রেমে যে মেয়ে হাবুডুবু খাচ্ছে তা সে জানে। মেয়েটা এই প্রথম বাবা বাদে অন্য একজন পুরুষের কাছে গিয়েছে, ভরসা করেছে, হয়তো মন হৃদয়ের কিছুটা অংশও দিয়ে ফেলেছে। দীর্ঘশ্বাস ফেললেন তন্ময় হাওলাদার। কবে বড় হলো তার আদুরে ছানাটা? তিনি তো বুঝলেনই না। আজও মনে হয় সেই তো তার ছোট্ট মৃত্তিকা। বাবা বাবা বলে দৌড়ে কোলে ঝাঁপিয়ে পড়ে, গলা জড়িয়ে কাঁদে যখন কেউ তাকে কিছু বলে। বুকে মাথা রেখে ঘুমায় এই যেমন এখন ঘুমাচ্ছে। মেয়েটা চলে গেলে কিভাবে থাকবেন উনি, বাঁচবেন কি নিয়ে? কথাগুলো ভাবতেই দম আটকে আসে যেন। সকাল সকাল আজ ফুরফুরা মনে আছে মৃত্তিকা। আজ শেষ পরীক্ষা পূর্ণর। মন চাইল একবার শাড়ি পরে রেডি হতে, আবার ভাবলো পূর্ণ বলেছে শাড়ি ব্যতীত তাকে কেউ দেখলে পূর্ণ তার খবর বানিয়ে ছাড়বে, বলবে কত বড় কলিজা আপনার মৃত্যু। কলিজা ছোট করুন। নিজে নিজে কথাগুলো ভেবে ফিক করে হেসে ফেলল মৃত্তিকা। লোকটা জেলাস হয় তাকে নিয়ে। জেলাস সিনিয়র ভাই মৃত্তিকার। গুনগুন শব্দ করে একটা গোল ফ্রক পরে সুন্দর করে গলায় ওড়না পেঁচিয়ে নিল। খোলা চুলগুলো একত্রে করে একটা বেনি করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হলো রুম থেকে। বাবাকে দেখেই একটা সিটি মেরে বলল, কত কি সাজে আমার হ্যান্ডসাম আব্বু। মৃন্ময় হাওলাদার হেসে দিলেন মেয়ের বাচ্চামিতে। গলায় টাইটা এনে মেয়ের হাতে দিতেই মৃত্তিকা চুলে দাঁড়িয়ে বেঁধে দিল। বাবার মতো এতটা লম্বা না সে, এতটা ফর্সা বাবার মতো। বাবা তো এত সুন্দর, সেখানে মৃত্তিকা শ্যামলা। বাবার গালে টুপ করে একটা চুমু খেয়ে বলল, লাভ ইউ মাই হ্যান্ডসাম আব্বু। লাভ ইউ টু মাই বাচ্চা। মৃত্তিকার বাবা মেয়েকে ভার্সিটিতে রেখে রওনা দিলেন কাজে। এদিকে মৃত্তিকা সোজা চলে গেল নিজের ক্লাসে। পূর্ণদের পরীক্ষা শেষ হতে আরো 3 ঘন্টা। ক্লাসে ঢুকেই দেখলো গোমরা মুখে বসে আছে উজ্জ্বল। মৃত্তিকা খুশি মনে পাশে বসে জিজ্ঞেস করলো,
কি হয়েছে তোর? মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? এই যা তো বল, ভাল লাগে না। তোর এই হিমুর বাচ্চার কাছে যা যা। মৃত্তিকা বুঝলো না এতটা কেন রেগে আছে উজ্জ্বল। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো। বলবি না কি হয়েছে? উজ্জ্বল বিরক্ত হলো। এই মেয়ের সাথে চেয়েও রাগ করে থাকা যায় না। দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই রূপা নকল। এটা হিমুশালাকে বুঝাতে বুঝাতে পাগল আমি। একদিন ওই রূপার জালে আটকে শ্বাস আটকে মরবে ও। মিলিয়ে নিস আমার কথা, দেখিস। মৃত্তিকা নিজেও চিন্তিত হলো। হিমুটা বুঝে না কিছু। যদিও এত সব প্যাচ গোস মৃত্তিকা নিজেও বুঝতে পারছে না, তখনই হিমু সব সময়ের মতো মুখ ভর্তি হাসি নিয়ে ওদের কাছে এলো। উজ্জ্বল মুখটা ঘুরিয়ে নিল, মৃত্তিকা পারল না। হিমু উজ্জ্বলের কাঁধে হাত রাখতেই এক ছটকায় তা সরিয়ে দিল। হিমু কিছু বলার আগেই উজ্জ্বল উঠে যেতে নিল। অমনি ওর কাঁধে ঝুলে গেল হিমু। রোগা টাইপের শরীরটায় হাড্ডি বাদে কোনো ওজনই পেল না। ওদের কাণ্ডে ক্লাসের বাকি সবাই হেসে উঠল। উজ্জ্বলও হেসে দিল এক সময়। এই ছেলের সাথে কথা না বলে উপায় নেই। প্রায় ঘন্টাখানেক মৃত্তিকা দাঁড়িয়ে রইল পূর্ণ ডিপার্টমেন্টের সামনে। একে একে সবাই বের হলেও পূর্ণ হলো না। সে বেরোলো প্রায় 1.5 ঘন্টা পর। মৃত্তিকা কথা বলতে এগিয়ে যাবে তখনই তাকে পাশ কেটে হাঁটা গোটাতে গোটাতে পূর্ণ কয়েকজন ছেলে নিয়ে চলে গেল। মৃত্তিকার বুঝতে সময় লাগলো না। পরীক্ষা শেষ করেই মারামারিতে লেগে বলল পূর্ণ। সেও দাঁড়ালো না, চলে গেল বটগাছতলায়। এখানে আসবেই পূর্ণ, তার মৃত্যুকে দেখতে আসবে। আর কত অপেক্ষা করাবে? অনেকক্ষণ অপেক্ষার পরও যখন পূর্ণ এলো না, তখনই চোখ টলমল করে উঠল মৃত্তিকার। একটা দলের ছেলে এসে শুধু জানালো, আপনাকে পূর্ণ ভাই বাসায় যেতে বলেছি, আর এই সপ্তাহ দেখা করতে পারবে না, ব্যস্ত তিনি। আমি কি এগিয়ে দিব আপনাকে? লাগবে না, আপনি চলে যান। ছেলেটা চলে গেল। অধীর আগ্রহ অপেক্ষা করা নতুন মাটির করা মনটা ভেঙে গেল মৃত্তিকার একদম শব্দহীনভাবে। ওকে শিউলে যেতে বললেও তৎক্ষণাৎ গেল না মৃত্তিকা। আস্তে ধীরে উঠে সামনে পা বাড়ালো। সে কি একটু বেশি ভাবতে লেগেছে পূর্ণকে নিয়ে? ছেলেটা কি আদৌ মূল্য দিচ্ছে মৃত্তিকার অনুভূতির? হঠাৎ বড়সড় একটা ট্রাক সামনে দিয়ে চলে গেল। একটুর জন্য মৃত্তিকা তার নিচে পড়েনি। কে একজন তাকে বুকে আগলে নিয়েছে। মৃত্তিকার বুকটা তড়িৎ গতিতে ওঠানামা করে যাচ্ছে। মাথা তুলে তাকাতেই দেখলো সুন্দর একটা লোক তাকে ধরে আছে। সুন্দর মুখটা, ঠোঁটে গোজা একটা সিগারেট। এই লোকটা ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে ধোঁয়াগুলো একদম মৃত্তিকার মুখে ছেড়ে দিল। মুহূর্তেই কলকল করে লোকটার বুকে বমি করে দিল। নাক মুখ কুচকে মৃত্তিকাকে সরিয়ে দিল বুক থেকে। কিছুটা ছুঁড়েই মেরেছে। ঠিক সেই মুহূর্তে আবারও কেউ তাকে আগলে নিল। সেকেন্ডের জন্য পূর্ণ ছিল এবার। সামনের লোকটাকে তখন 2-3 জন ছেলেপুলে পানি দিয়ে বুকের দিকের পাঞ্জাবিটা পরিষ্কার করে দিচ্ছে। মৃত্তিকা তখনও হতভম্ব হয়ে আছে। সারাফত নাক কুচকে, জান বাঁচালাম আমি, বুকে ঠাই দিলাম আমি, আর বমি করে নোংরাও করলো কিনা আমারই বুক। দিস ইজ আনফেয়ার মিস। কুত্তার বাচ্চা, ওর নাম মুখে নিবি না, জিভ কেটে নিব আমি। পূর্ণর এহেন আচরণে থেমে গেল সারাফত। শুধু আহত দৃষ্টিতে তাকিয়ে রইল পূর্ণর দিকে। পূর্ণ তখন কোনো দিকে না তাকিয়ে মৃত্তিকার হাত ধরে টেনে একটা রিকশায় তুলে দিল। রাগে কণ্ঠে শুধু বলল, বলছিলাম বাসায় যেতে, শুনেননি আমার কথা? এরপর খুব শীঘ্রই পাবেন মৃত। শান্তি শব্দটা 2 অক্ষরের হলেও পূর্ণ সেটাকে বেশ ভারী করে দিয়েছে। শুধু মুখে বলেনি মৃত্তিকাকে শাস্তি দেবে। সে শাস্তিটা বেশ ভালোই দিয়েছে। নরম মেয়েটার মন নিয়ে ফাঁকা হৃদয়ের ভয়ঙ্কর শাস্তি দিয়েছে পূর্ণ। গত 2 সপ্তাহ ধরে মৃত্তিকার সাথে কথা বলে না। কথা তো দূর, দেখেও যেন দেখে না। মৃত্তিকা যে পূর্ণকে সম্পূর্ণ ডুবে গিয়েছে সেটা বেশ ভালোই উপলব্ধি করতে পেরেছিল পূর্ণ। তাই তো সর্বোত্তম পন্থাটাই অবলম্বন করলো। মৃত্তিকা থেকে নিজেকে আড়ালে রাখলো। মেয়েটা করুক ছটপট, বুঝুক শাস্তি কি জিনিস। কষ্ট কি পূর্ণর হয় না তার পূর্ণময় থেকে দূরে থাকতে? রাতভর কি পূর্ণ ডুবে থাকে সেই শ্যামায় মুখটায়? হাজার ব্যস্ততার মাঝেও তো পূর্ণ তাকে স্মরণ করে। ধৈর্যহীন তো পুরুষ হয়,
যেখানে পূর্ণ ধৈর্য ধরে আছে সেখানে কেন মৃত্তিকা এতটা ধৈর্যহীন? নারী মানেই কি ধৈর্যমূর্তি নয়? এতটা আবেগ দিয়ে এক কঠোর দুনিয়াতে কিভাবে থাকবে তার মৃত্যু? দুনিয়াটা যে বদ্ধ নিষ্ঠুর, সেখানে একটা পূর্ণময় টিকবে কি করে? এক ধ্যানে সামনের গাছটা দিকে তাকিয়ে আছে মৃত্তিকা। 1 ঘন্টা পর আরেকটা ক্লাস, না হলে বাসা চলে যেত। এখন আর ক্লাস শেষে কারো অপেক্ষা করতে হয় না। গত 10টা দিন ঘন্টার পর ঘন্টা এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেছে সে। ছটফট করা হৃদয়টাকে সামাল দিতে ব্যর্থ সে। আজ পর্যন্ত তার দাবি কখনোই সুবিধার ছিল না। সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো তেমন কোনো দাবি করেনি মৃত্তিকা। এই যে উজ্জ্বল হিমসহ ক্লাসের বাকিদের সাথে মিশে থাকে, সাধারণ পোশাক, সাধারণ বেশভূষায় নিজেকে রাখে, সাধারণভাবে প্রায় রিক্সায় চড়ে বাড়ি ফিরে। কই কখনো তো নিজেকে আলাদা করে রাখেনি, দম্ভ নিয়ে থাকেনি, গরিব ধনী ভিন্ন চোখে দেখেনি। বাবা কখনো ধনী গরিব মানুষের ভেদাভেদ তাকে বুঝতেই দেয়নি। সত্যতম পুরুষ তার বাবা, কিন্তু জীবনের বড় একটা দাবি আছে এখন তার। একটা পূর্ণ চাই, বললে ভুল হবে এভাবে। এই গম্ভীর রাগে হুমকি ধামকি দেওয়া পূর্ণ নামক সিনিয়র ভাইকে চাই। সরল মানুষগুলোর চাওয়াগুলো হয়তো এমনই। কখনো কোনো আদর থেকে বঞ্চিত না হওয়া মেয়েটা এখন বাবা বাদেও অন্য পুরুষ চাইছে, তার সময় চাইছে, একটু আদর মেশানো কথা চাইছে, যা পাচ্ছে না সে। সামনের নিষ্ঠুরতম পুরুষটা দিচ্ছে না তাকে সে ভালোবাসা। এতটা অস্থির আগে কারো জন্য হয়নি মৃত্তিকা। গত 14টা দিন শুধু বাবার বুকে নিয়ে মাথায় হাত বুলিয়েছে বলে রাতে ঘুম হয়েছে, না হলে তো তাও হতো না। দীর্ঘশ্বাস ফেলে উঠে ফ্রকটা ছেড়ে নিল, হাঁটা ধরল ক্লাসের দিকে। ঘন্টা শেষ, অবসরে সে পূর্ণতে ডুবে যাচ্ছে সে। তাহলে কি বাবা ঠিকই বলল? মৃত্তিকা কি পূর্ণতে আসক্ত হয়ে যাচ্ছে? 2 দলের একসাথে সমাবেশ আজ, সামনে নির্বাচন। সব দলে উঠে পড়ে লেগেছে। এখানে ছাত্র দল আসবে না। নয়া পল্টনে এক দল আর পুরানা পল্টনে আর এক দল, মাঝখানে পুলিশের লোকজন। এখন কোনো মতে 2 দল একসাথে হলেই লেগে যাবে সংঘর্ষ। পুলিশ সদা তারপরও সচেতন, তাই কখন কি লেগে যায় বলা মুশকিল। তাদের মুশকিল বাড়াতে সেখানে হাজির হলো ছাত্রদল। পুলিশের মাথায় হাত। যেখানে 2 দলই সামাল দেওয়া যায় না সেখানে 3 দল। পূর্ণ লোকজন যখন স্লোগান দিচ্ছে, একদম সামনের দিকে পূর্ণসহ তার ছেলে বলে দায়িত্বরত পুলিশ অফিসার এগিয়ে এলেন। পূর্ণকে সালাম দিয়ে বলে উঠলেন, ভাই আজ আসাটা ঠিক হলো? ছাত্র সমাবেশ তো 2 দিন পর হওয়ার কথা, ঝামেলা বেঁধে যাবে। বাঁকা হাসলো পূর্ণ, বেশ ঠান্ডা ও নরম সুরে বলল, আমি তো ছাত্র সমাবেশ নিয়ে বের হইনি অফিসার, ব্যানার দেখেননি নাকি? ভ্যাবাচেকা খেয়ে গেলেন পুলিশ কর্মকর্তারা। ব্যানারে বড় বড় অক্ষরে লেখা জনসমাবেশ। তিনি পড়লেন মহা বিপদের মুখে। এখন কিভাবে তাড়াবেন পূর্ণকে? একই তো এরা ছাত্র দল, এদের কিছু বলা যায় না। তার মধ্যে আজ জনগণের হয়ে সমাবেশ করেছেন, তাই পুলিশের বাধা দেওয়ার ক্ষমতা নেই। পূর্ণ শুধু গম্ভীর কণ্ঠে বললেন, পথ ছাড়ুন, ছাত্র সমাবেশ না, এটা জনসমাবেশ। পুলিশ অফিসাররা ইশারা করতেই পথ ছাড়া হলো। পূর্ণ দলবল স্লোগান দিতে দিতে এগিয়ে গেল। যেদিকেই বড় বড় 2 দল এখনো সমাবেশ শুরু করতে পারেনি, সেখানে কিনা একজন ছাত্র নেতা সমাবেশ চালিয়ে তাদের সামনে দিয়ে গেল। পরিস্থিতি আর ঠান্ডা রইল না। 2 বড় বড় দলের সামনে 2 দিলে ছেলে যায়। জনগণের নামে বেশ ভালোই বড় বড় মিছিল জমিয়েছে পূর্ণ। তার বরাবর সামনে পুলিশরা প্রোটেকশন দিয়েছে তাদের। কখন কোন গন্ডগোল হয় বলা মুশকিল। বেশ শান্তিতেই চলল সমাবেশ, এক কথায় শান্তি সমাবেশ। কিন্তু সেটা আর অব্যাহত রইল না। হঠাৎ কিছু ছেলে পুলে দল বল নিয়ে হাজির হলো। এলা কোনো দলের বোঝা গেল না। এসেই কয়েকটা বাসে আগুন জ্বালিয়ে দিল। মারামারি হলো 0 পয়েন্টে 2-3টা। শান্তি সমাবেশ মুহূর্তেই অশান্তিতে পরিণত হলো।
হাতাহাতের এক পর্যায়ে চূড়ান্ত পৌঁছালো। পুলিশ পুরো তখন বেকায়দায়। রাবার বুলেট ছোড়া হলো, লাভ হচ্ছে না। এখানে দুই দল তো আগেরই ছিল, সেই সাথে জনসমাবেশের লোকজন। এর মধ্যে কে বা কার দলের লোক হাতাহাতি শুরু করেছে বোঝা মুশকিল। পুলিশের ফোর্স বাড়ানো হলো, কাঁদানে গ্যাস ছাড়া হলো, এলো পাথালি তখন মারামারি চলছে। নেতাদের পুলিশরা হাঁপড়ে ধরে সেভ করে নিচ্ছেন, কিন্তু ব্যতিক্রম হলো পূর্ণর বেলায়। পুলিশদের সাথে নিরাপদ আশ্রয় গেল নাও, নিজের দল ছেড়ে সে সবরে না। কোথা থেকে হঠাৎ এক ইটের কোণা এসে পূর্ণর কপাল বেয়ে রক্ত ঝরা শুরু হলো। দলের ছেলেদের ফুসানোর জন্য এটাই যথেষ্ট ছিল। পুলিশের একজন তাড়াতাড়ি রুমাল চেপে ধরল। পূর্ণ সম্পূর্ণ নিষিদ্ধ করলো দলের কেউ জানি হাতাহাতি না করে, কিন্তু কেউ যদি আঘাত করে তাকে পাল্টা আঘাতের অনুমতি দিল। সাংবাদিকরা সবটা ধারণ করে যাচ্ছে। হেডলাইনে এই নিয়ে শিরোনাম দখল করলো পূর্ণ পরপর 2 বার। আগে দেখানো হলেও ফুটে উঠল এবার। এমন জুয়ান সাহসী নেতাই তো চায় যে পালাবে না লেজ গুটিয়ে, বীরের মতো বুক পেতে দিবে জনগণের দুর্ভোগে। সাদা পাঞ্জাবি তখন পূর্ণর এক অংশ ভিজে লাল হয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হতে হতে বিকেল গড়ালো। বেধড়ক গ্রেপ্তার করা হলো দলের লোকজনকে। এদের মধ্যে পূর্ণ বা ওর দলের কেউ নেই। পুলিশ ও সাংবাদিক এমনকি আম জনতার সাক্ষী পূর্ণর আঘাতের শিকার। তার দলের লোক কিছু আহত, তাদের উপর হামলা হয়েছে, এমনটাই পুলিশের জিটি খাতায় তোলা। সাংবাদিকরা যখন পূর্ণকে ঘিরে আছে তখন পূর্ণ বলছে, আমার জনগণের জন্য জনসমাবেশ আমাদের দলের হয়ে কিছু করিনি, যা হয়েছে আপনাদের চোখের সামনে হয়েছে। জানা কথা দেখা জিনিস আমার মুখে শুনে কি মিথ্যা বা সত্যি হবে? ব্যাস সরিয়ে গেল আবারও। এতটা খারাপ অবস্থায় এতটা ধীর এবং আত্মবিশ্বাসী জবাবই দরকার। এমন একজন বীর পুরুষই দরকার। জনগণ মেতে উঠল পুরোভাবে। মন্ত্রীদের নজরে পূর্ণ আগেই ছিল, আজ অত সাধারণ জনগণের নজরে। কপাল চেপে ধরে রুমালটা ফেলে দিল। রক্তে ভিজে চ্যাপচ্যাটা হয়ে আছে সেটা। খবর সবাই দেখছে মৃত্তিকা। এত কিছুর মাঝে ওর চোখে ভাসছে পূর্ণ রক্তাক্ত মুখটা। ছটপটে উঠেছে তার ছোট্ট হৃদয়টা। লোকটাকে দেখে না আজ 14 দিন। এখন ভালোভাবে দেখা যাচ্ছে টিভির পর্দায়। কেমন শক্ত পুরুষ, মাথা দিয়ে রক্ত ঝরছে, অথচ ধীর প্রত্যয়ের সঙ্গে কথা বলে যাচ্ছে। পাশে মৃণয় হাওলাদার বসা। টিভি থেকে নজর সরিয়ে মেয়ের দিকে তাকালেন। আলতো হাতে গুছিয়ে বুকে চেপে নিলেন মেয়ের মাথাটাকে। ভারী বর্ষণে মুখরিত চারপাশ। এদিকে শারদীয় উৎসবে মেতে উঠেছে সনাতনী ধর্মাবলম্বীরা। সরকারি ছুটি আগামীকাল থেকে। যারা গ্রামে থেকে এসেছে সকলেই প্রস্তুতি গ্রহণ করেছে নিরে ফিরার। ভার্সিটি বন্ধ হবে আগামীকাল। মৃত্তিকা আসতো না, কিন্তু সেই দিনে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বলেই আসতে হলো। এখন আর কারোর জন্য অপেক্ষা করা লাগে না। ওর মনকে যথেষ্ট ঠান্ডা করার চেষ্টা আছে মৃত্তিকা, কিন্তু দমানোটা সহজ হচ্ছে না। একটা মেয়ে হয়ে আর কত উপেক্ষা সহ্য করা যায়? পূর্ণর চড়া কথা, শাসন, ধমক কোনো কিছুই মৃত্তিকাকে তার থেকে দূর করতে সক্ষম হয়নি। বরং তার লোকটার তেজি আচরণে কেন জানি মৃত্তিকা নিজের সর্বোচ্চ দিতে চেয়েছিল। না বলেও ভালোবাসায় ডুবিয়েছিল পূর্ণ তাকে। যখন মৃত্তিকা সম্পূর্ণ ডুবলো ঠিক তখনই পূর্ণ হাতটা ছেড়ে দিল। সমুদ্রের পর্যন্ত নিয়ে ভালোবাসা দেখিয়ে মাঝ সমুদ্রে সাঁতার না জানা মৃত্তিকাকে ছেড়ে দিল। কুলহারা মৃত্তিকা সেই থেকে বেশিই গেল। প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথম তার ভালোবাসা। মর্যাদা রইল কই এই প্রথম হওয়ার? পূর্ণ দিল কি তার ভালোবাসাকে সম্মান? মৃত্তিকার এখন মনে হয় পূর্ণ তাকে নিয়ে টাইম পাস করেছে, এটাই হবে। না হলে কেন অতি সুন্দর লম্বা চওড়া কাঁধ বিশিষ্ট যোগ্য পুরুষটা তার মতো শ্যামকন্যার প্রেমে পড়বে? মৃত্তিকা কি তাহলে এতটাই বোকা? প্রেম আর ছলনার পার্থক্যটা আজ পর্যন্ত করতে পারল না। পাশ থেকে উজ্জ্বলের ডাকে ধ্বংস হলো মৃত্তিকার সকল অযাচিত চিন্তা। চায়ের কাপ 3টা হিমু রাখতে মৃত্তিকা একটা তুলে নিল।
উত্তরার হিমু চুমুক বসালো। উজ্জ্বল সরল গলায় বলে উঠল, এই টাকা ফেরত দিয়েছিস? হ্যাঁ। মুখটা একদম ছোট করে উত্তর দিল হিমু। গত রাতে সেই 3,000 টাকা রূপাকে ফেরত দিয়ে এসেছে ও। হিমু অতটা বোকা না, কিছুটা আন্দাজ করেছিল সেগুলো কেন কোনো সৎপথে টাকা না। মনের মধ্যে হাজার দেনা মোনা পার করে যখন উজ্জ্বলকে জানালো তখনই উজ্জ্বল বেশ চটে যায়। হিমুর সাথে থাকে আবার এক থার্ড ইয়ারে বড় ভাই। উজ্জ্বল রাতেই হোস্টেলে এসে কৌশলে এক প্যাকেট সিগারেট খাইয়ে কথায় কথায় ওই বড় ভাই থেকে জানতে পারে ওইগুলো সব বেআইনি টাকা। ভার্সিটির কিছু পোলাপান বিভিন্ন বাজারে থেকে টাকা তুলে জায়গা ভাড়া হিসাবে, অথচ রাস্তা সরকারের। ফুটপাতে থাকা দোকানগুলো থেকে চাঁদা আদায় করে তারা। পুলিশ আইনি অভিযান চালিয়ে সব দোকান ভাঙতে বা ভ্যান তুলতে আসলে তখন সেই সিন্ডিকেট থেকে 2-1 তাদের পকেটে মোড়ানো টাকা ভরে দিলেই মামলা শেষ। সরকারের রাস্তা ভাড়া দিয়ে টাকা আদায় করে তারা। এরা কোনো দলের তা জানা নেই। সেই থেকে হিমু ভয় পেয়ে আছে ছেলেটা যথেষ্ট সাদা সিধা, আর তার দ্বারাই কিনা এমন একটা কাজ হলো। মৃত্তিকার সামনে ওরা কথা বলাতে মৃত্তিকা কৌতূহলী হলো। না জানা বিষয়টা জানতে ইচ্ছে হলো। ওদের জিজ্ঞেস করতে ওরা একে অপরের মুখ চাওয়াচাই করলো। চোখে চোখে কিছু যেন কথাও বলল। মৃত্তিকা সেটা লক্ষ্য করে রাগ করে বলল, চলে যাব আমি। হিমু তাড়াহুড়া করে বলল, এই বৃষ্টিতে কই যাস? চুপ করে বস। মৃত্তিকা বসতেই হিমু আমতা আমতা করে সব খুলে বলল। বিস্ময় কিংকর্ত ব্যয়মুহু মৃত্তিকা। ছেলেরা এইসবে জড়িত থাকে সেটা তো সবাই জানে, তাই বলে মেয়েরাও। মৃত্তিকার এহেন কথায় ব্যঙ্গতাপ ভাবে উজ্জ্বল বলল, সতী সাবিত্রী আমাদের মৃত্তিকাও সব বুঝে গেল, অথচ এই হাঁদারাম তুই। এই রূপা তোকে ঘোল খাইয়ে ছাড়বে, এখনো বলছি ফিরে আয়। হিমু আসলো, একটু আড়ষ্ট ভাবেই বলল, ও এমন না রে, আমার টাকা নেই দেখেই হয়তো। মাঝপথে মৃত্তিকা ওকে থামিয়ে দিয়ে ধীরভাবে বলল, এমনই, খারাপ পথে গিয়েও কখনো ভালো হওয়া যায় না। হিমু কিছু বলল না। মনটাকে কেন জানি মানাতে পারে না এই রূপা ওকে হাজার তিরস্কার করুক, পরপর যখন আবার নরম কথায় কথা বলে তখন পুলকিত হয় হিমুর এই আড়ানি মনটা। উজ্জ্বল বেশ ভালোই বুঝতে পারছে এই রূপা মেয়েটা ভয়ঙ্কর। চোখের চাউনি দেখি সেটা উপলব্ধি করা যায়। চায়ে আড্ডা সারা ক্যান্টিন জুড়ে। একেই তো বন্ধ শুরু হবে, তার মধ্যে আবার বৃষ্টি থামার বদলে বেরিয়ে যাচ্ছে। কোনো ডিপার্টমেন্টের সামনে অপেক্ষা করে যাচ্ছে। আজকে দেরি হয়ে গিয়েছে তার। কথায় ভেবেছিল আজ মিত্রটার সাথে দেখা করবে, কথা বলবে, মনটাকে শান্ত করবে, কিন্তু হলো কি? এই তুখোর বৃষ্টিতে কিভাবে বের হবে? আজ আবার গিয়েছিল পার্টি অফিসে। বর্তমানে কিছু এমপি আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে। পূর্ণকে ঘটা করে সেখানে ডাকা হয়েছিল। সামনে নির্বাচন, বেশ জোরসোরভাবেই কাজ চলছে। এর মধ্যে নজর কেড়েছে এই যুবক। জনগণ মেতে আছে তাতে। পূর্ণ নিজের দলের কিছু ছেলেদের সাথে নিয়ে হাজির হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার সাথে নিজে কোলাকুলি করেন, দুঃখ প্রকাশ করেন ওই দিন পূর্ণর মাথা ফেটে যাওয়াতে। ছেলেটা জনগণের হয়ে কাজ করলেও কতটা আহত হয়েছিল তবুও কিনা হাতাহাতিতে যায়নি। সরাসরি প্রস্তাব করায় পূর্ণকে যাতে সে তাতে দলে যোগ দেয়। সামনে মেয়র পদে দাঁড় করাতে চান তাদের দলের হয়ে। প্রস্তাব পেয়ে বাঁকা হাসি পূর্ণ। শুধুমাত্র যে ওই 2 ঘটনার জন্য পূর্ণর আর এতটা নাম ডাক তা নয়। বিভিন্ন এনজিওর হয়ে কাজ করে পূর্ণ। সমাজ সেবা করে আসছে আজ 4 বছর হয়ে। 4 বছর বলে ভুল হবে। কলেজ পড়ুয়া পূর্ণ যখন টুকটাক রাজনীতি জনিত বিষয়ে হাঁটত তখন থেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে গিয়েছে। এসব বিষয়ে দক্ষতা তার গম্ভীর। পূর্ণ খুবই ভদ্রভাবে জানায় আপাতত সে এই দায়িত্ব নিতে চাচ্ছে না। তার এহেন কথায় অবাক চূড়ান্ত পর্যায়ে সবাই। এত বড় অফার কে ঠুকনায়? এমপি মহোদয় তো বলে উঠলেন, বড় অফার পেয়েছো নাকি এর থেকেও? পূর্ণ ভদ্রভাবে জানায়, ছাত্রদল আমি আজ থেকে করছি না, এখন যোগ দিয়েছি জনসেবায়। একটু থেমে আবারও বলল,
গাছ যতই বড় হোক না কেন তার শেকড় কখনো ভুলে না। একবার শেকড় উপড়ে গেলেই গাছটা মুখ থুবড়ে পড়বে। দল ছাড়বে না বলতে চাইছো? বললাম তো শেকড় ছাড়বো না। মন্ত্রী মহোদয় বেশ খুশি হন পূর্ণর আচরণে। পিঠ চাপড়ে সাবাদি দিয়ে বললেন, ওর মেন বাই বই সেইং দিস প্যাশন। পূর্ণ হেসে ধন্যবাদ জানায়। তার আগ্রহ জানতে চাইলে আসার আগে জানিয়ে আসে। সোজা সংসদ সদস্য হিসেবে নিজেকে দেখতে চাই আমি। তার কথায় তেজ এবং ঝাঁজ দেখে এমপি মহোদয় তো বলেই ফেললেন, আমার পদ চাইছো? না, যোগ্য পদে আসন্ন নির্বাচনে জয়ী হতে চাই। কারো কারো তো বেশ লাগে এতটা আত্মবিশ্বাসী ছেলে, আবার কারো চোখে কাটা হতেও যেন দেরি হলো না। কথাগুলো ভাবতে ভাবতেই দেখা হয় ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে। পূর্ণ সালাম জানাতেই স্যার তার সাথে দেখা করতে বলেন। পূর্ণ মাথা নেড়ে সাড়া জানায়। স্যার যেতেই পূর্ণ অন্যচিন্তা পড়ে যায়। একটা গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি। এই জন্যই তো মৃত্তিকা থেকে আজ 1 মাস 14 দিন দূরে আছে ও। পরীক্ষা আর শান্তি তো মন ভুলানো বাহানা মাত্র। বৃষ্টি থেমে থেমে ঝরছে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শেষ। মৃত্তিকা একবার চাইলো পূর্ণ ডিপার্টমেন্টের সামনে যেতে, কিন্তু পরক্ষণেই মনকে শাসালো। পূর্ণ মৃত্তিকার জন্য না, কখনোই না। টাইম পাস শেষ, এখন মৃত্তিকাও শেষ। বটগাছটার গোড়ায় এক ধ্যানে তাকিয়ে রইল। কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানটায়। মৃত্তিকা তেমন কিছু না ভেবে হেঁটে গেল সেখানটায়। তার ভার্সিটি লাইফের সবচেয়ে চমৎকার সময়গুলো এখানে কাটিয়েছে সে। কাদায় হাঁটা কষ্টসাধ্য, তবুও মৃত্তিকা হাঁটছে। মাটির রাস্তা পার হয়ে যেই না গাছের দিকে যাবে, অমনি খেয়াল না করাতে অসাবধানতার কারণে ধাক্কা খেলেও বলিষ্ঠ এক পুরুষের দেহের সাথে। তীব্র পুরুষ গন্ধ তার নাসারন্ধ্র ছেদ করে যাচ্ছে যেন। লোকটা তার শক্ত হাতেই মৃত্তিকাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। মৃত্তিকার নিজেও পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য লোকটার বুকে খামচে ধরে আছে। সাফারাত মৃত্তিকার এলোমেলো চলে হাত দিল। কেমন তার দৃষ্টি সেটা বোঝা গেল না। ডান হাতটা দিয়ে মুখ থেকে মৃত্তিকার চুলগুলো সরিয়ে দিল। ওই দিন দেখা হয়নি নারীটিকে। গভীরভাবে পর্যবেক্ষণ করলো নারীটির মায়াময় মুখটা। শ্যামবর্ণা কন্যা সে, অথচ আঁচড় কাটা তার গোলাপি ঠোঁট। সাফারাত বোধ হলো, কাপা কাপা হাতে ছুঁয়ে দিল সেই গলা। চোখ তার জলজল করে উঠছে। সাফারাত যেন ভেঙে যাচ্ছে। তার বলিষ্ঠ দেহটা ভেঙে আসছে। মৃত্তিকা অপ্রস্তুত হয়ে সরে যাওয়ার আগেই কেউ সজোরে আঘাত করে শরাফতের চেহারায়। পূর্ণ অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়েছিল মৃত্তিকাকে। সাফারাত এত জোরে আঘাত খেয়েও ছোটে হাসি ফুটিয়ে বলল, 2 দিন এই বুকে আশ্রয় দিলাম, ওই দিন বমি করে দিলে, আর আজ দিলে আছড়। হ্যাঁ, মৃত্তিকা কিছু বলার সুযোগ পেল না। ঘটনা এতই দ্রুত ঘটেছে যে বাক হারাও। সাফারাত গা ঝাড়া দিয়ে বলল, এখন আবার গালি দেওয়া শুরু করিস না। জানি আমি হ্যাঁ। বলে চলে গেল। সাফারাত যেতেই পূর্ণ মৃত্তিকার হাতে ঝাড়া দিয়ে ছেড়ে দিল। থেমে যাওয়া বৃষ্টিটা আবারও শুরু হলো। এক ঝাপটা এসে ভিজিয়ে দিল দুটি মানবীকে। পূর্ণ ঝাঁঝালো কণ্ঠে বলল, 40 দিন, মাত্র 40 দিন মৃত্যু। এতটুকু সময়ে অন্য কাউকে খুঁজে নিলে, বাহ, বেশ তো। এখন তো মনে হচ্ছে বিয়ের পর আমি মরে গেলে ঈদও পালন করবেন না আপনি। এতটা অধৈর্য একজন নারী কিভাবে হয় মৃত্যু? আমি দেখা না করায় অন্য পুরুষ খুঁজে নিলেন, তার বুকটা খুঁজে নিলেন। আমি অপবিত্র ছোঁয়া দেই না বিধায় এমন। পূর্ণর এহেন কথায় গা ঘিন ঘিন করে উঠল মৃত্তিকার। পূর্ণ এতটা জঘন্য ভাষায় কিভাবে কথা বললো তার সাথে? চোখ বেয়ে তখন তার পানির ধারা, যা খুব সহজেই বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। কথা বলতে চাইলো মৃত্তিকা, প্রতিবাদ করতে চাইলো পূর্ণ তাকে বলা সকল ভুল অপবাদের, কিন্তু কান্নাগুলো যেন গলায় দলা পাকিয়ে আছে। কোনোভাবেই কথা বলতে পারল না মৃত্তিকা। পূর্ণ এবার থমকে উঠে মৃত্তিকার হাত টেনে একদম নিজের ভেজা শরীরে মিশিয়ে নিল। শক্ত অথচ তেজি গলায় বলল, কি সোয়া চাই না আপনার? এখন দেই। বৃষ্টি বেড়ে গেল। ঝড়ো হাওয়া বইতে থাকে। পূর্ণ নিজের মুখটা এলিয়ে আনছে মৃত্তিকার কাছে। মৃত্তিকার নিজেকে ছাড়াতে চাইল, অথচ শক্ত বন্ধনী ভাঙার সাধ্য তার নেই। একদম উষ্ণ দুটো যখন কাছাকাছি, ঠিক তখন পূর্ণ বলে উঠল, এখন এত ছটফট কেন মৃত্যু? এটাই তো চান আপনি।
মৃত্তিকা সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল পূর্ণর বুকে, ছুটে সরলো ওর থেকে, কান্না করতে করতে বলতে লাগলো, আপনি আপনি একজন নোংরা মস্তিষ্কের লোক। আপনি আমার কখনো মৃত্তিকা আপনাকে ভালোবাসবে না, কখনো আপনার কাছে আসবে না। আমি ঘৃণা, খারাপ লোক আপনি, জঘন্য। বলতে পারলো না মৃত্তিকা লোকটাকে ভালোবাসিও, কিভাবে বলবে ঘৃণা করে। এক মুহূর্ত না তাকিয়ে দৌড়ে চলে গেল মৃত্তিকা, আর কখনো পূর্ণকে চাইবে না, কখনোই না। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল পূর্ণ। এতদিন পর কেন এলো, আর কি হলো? সাফারাতের এতটা নিকটে মৃত্তিকাকে দেখে বুকের দহন হয়েছে তার। না চাইতো বাজে কথাগুলো সে তার মৃত্তিকাকে বলে ফেলেছে, এখনো কানে বাজছে। মৃত্তিকা তাকে আর ভালোবাসবে না, কখনো আসবে না। তীব্র বর্ষণের মাঝেই সেই বটগাছের গোড়ায় বসে রইল পূর্ণ। তবে কি শুরুটা যেখানে ছিল শেষটাও সেখানে হলো? আমি আর কখনো ওনাকে চাইবো না আব্বু। হি ইজ এ লস্ট গাই। মেয়ের অভিযোগ মনোযোগ দিয়ে শুনলেন মিনময় হাওলাদার। একদিন তার কাছে পূর্ণর আবদার করেছে, কত প্রশংসা শুনেছে। যেই মেয়ে তার রাজনীতি বুঝে না, সে কিনা বাবার বুকে শুয়ে রাজনীতির গল্প জুড়ে দিত, কত কিনা জানতে চাইতো। মেয়ের অভিমান তার অজানা নয়। মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমি আগেই বলেছিলাম আম্মা, কোনো কিছুকে আসক্তি বানাতে নেই। তামাকের আসক্তি যেমন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়, ঠিক তেমনই এক রোগ হলো এই প্রেমাসক্তি। ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করিয়ে দিবে, একদিন ছেড়ে দিবে। তখন আপনি কুল খুঁজবেন, বাঁচার আপ্রাণ চেষ্টা করবেন, কিন্তু কেউ হাত বাড়াবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। মৃত্তিকা এক দৃষ্টিতে বাবা থেকে তাকিয়ে রইল। এত গভীর কথা বাবা কেন বলছে তাকে? কখনো তো এসব বলে না। বাবার এক গালে নিজের হাত শোয়াতেই বাবা তাতে সুমুখ হলো। মৃত্তিকা বাবার চোখে তাকালো। গাঢ় বাদামি রঙের মণি, ঘন পল্লব বিশিষ্ট তার চক্ষু। মৃত্তিকা ছুঁয়ে দিল তাতে, পলক ঝাপটালেন তিনি। মেয়ে আঙ্গুলে চুমুখে আবারও বলে উঠলেন, বাবা কখনো আপনাকে কিছুতে জোর করেনি আম্মা, আজও করব না। আপনি যথেষ্ট বড় হয়েছেন, ভেবে দেখুন ভুলটা আসলে কার। যেমন ধরুন আজ পূর্ণর বুকে অন্য একজন মেয়েকে দেখলেন। পরিস্থিতি তো আপনি জানেন না, চোখের দেখা নিশ্চিত ভুল হবে না, মস্তিষ্ককে মানাতে পারবেন না। তখন ভুল হওয়াটা স্বাভাবিক, বিচলিত হওয়াটাও স্বাভাবিক, প্রিয়জন বলে কথা। একটু থেমে আবারও বলে উঠলেন, ভাবুন, সময় নিন মা, নিজেকে কষ্ট দিবেন না, ওয়াদা করুন আব্বুকে। বাবার শক্ত হাতে হাত রেখে ওয়াদা করলো মৃত্তিকা। বেগুনি রঙের ঠোঁটটাতে হাসি ফুটে উঠল মিনময় হাওলাদারের। মেয়ের মন ভুলাতে বললেন, বৃষ্টি হচ্ছে এখনো আম্মা, পকোড়া ভাজা আর চা হবে নাকি? নাক টানল মৃত্তিকা, বরাবর বাবার কাঁধে নাকটা ঘষিয়েও দিল। উঠে বসতে বসতে বলল, একদম মজা হবে। নিমেষেই যেন মেয়ের মাইন্ড ডাইভার্স করে দিলেন মিনময় হাওলাদার। তবে চিন্তিত মন তখনও। পূর্ণ থেকে এহেন আচরণ আশা করেনি তিনি। প্রায় রাত পর্যন্ত এই বেমৌসুমের বৃষ্টিতে ভিজল পূর্ণ। খোলা মাঠে সে বটগাছের গোড়ায় বসে স্মৃতিচারণ করেছে বিগত মাসগুলোর। হঠাৎ এক মৃত্যু এলো জীবনে, একদম দমকা হওয়ার মতো, যা শীতল করে দেয় বদনকে। ঠিক তেমনই তার মৃত্যু। এর আগেও খুব কমই নরম স্বরে কথা বলা হয়েছে তার সাথে। পূর্ণ দেখেছে, পরীক্ষা করেছে তার মৃত্যুকে, এবং তাতে সফল তার মৃত্যু। এত এত ধমকে গম্ভীর কণ্ঠে কথা শুনে, তেজযুক্ত বাক্য শুনেও মৃত্যু তার অপেক্ষায় করা ছাড়েনি এবং পূর্ণকে মেনেছে তার মতো। তবে আজ কেন তার মৃত্যু মানতে পারল না? আজ কি তার সহ্যের বাঁধ ভেঙে গেল? বুকে যেন আগুনের ফুলফল ঘটল পূর্ণর। শুভ্র পাঞ্জাবিটা গায়ে ছিটে গিয়েছে একদম। আস্তে ধীরে উঠে দাঁড়ায় পূর্ণ। পকেট হাতড়ে ফোনটা হাতে নিতেই দেখলো রাত 8টা। সেই কত ঘন্টা ধরে কিনা এখানেই বসা ছিল। হঠাৎ পূর্ণর মনটা বলে উঠল, এভাবে বৃষ্টিতে ছাতা হাতে আর এই রোদে পুড়ে মৃত্যুটা অপেক্ষা করত। পূর্ণ দেরি করলেও তার অভিযোগ ছিল না, বরং মাঝে মধ্যে পানির বোতল এগিয়ে দিত। মনে পড়ে পূর্ণর 2 মাস আগের কথা। মৃত্তিকা তখনই ভালোই ভয় পায় তাকে।
শুধু বুঝি ভয়, হাড় কাঁপানো ভয় তাকে বলে, সেটাই পেত মৃত্তিকা। পূর্ণ সেদিন সকালে না খেয়ে বাসা থেকে বের হয়। দুপুরে ক্লান্ত শরীরে যখন মৃত্তিকার কাছে এলো তখন দেখলো মৃত্তিকা তার জন্য দুপুরে খাবার এনেছে। পূর্ণ চেয়েও না খেয়ে থাকতে পারেনি। এক বক্সে ভিন্ন চামচে দুজন খেয়েছিল সেদিন। তৃপ্তির পরিমাণটা ঠাউর করে পারে না পূর্ণ। রান্নাটাও বেশ চমৎকার ছিল। মৃত্তিকা বেশ গর্বের সহিত জানায় তার বাবার করা রান্না সেটা। পূর্ণ বিস্মিত হয়, সেই কথায় তবে প্রকাশ করেনি। এমন ছোটোখাটো টুকিটাকি বেশ ঘটনা আছে তাদের, সেগুলো মনে করেই পুলকিত হয় পূর্ণ। বাধা না থাকলে আজ বেশ সময় কাটাতো ওর মৃত্যুর সাথে। ফোন করলে ধ্যান ভাঙল পূর্ণর। নাম্বারটা দেখেই তাড়াতাড়ি রিসিভ করে ওপাশ থেকে শোনা যায়, ভাই, শালারে পাওয়া যাচ্ছে না, মনে হয় পালিয়েছে, লোক তবুও লাগিয়ে রেখেছে। মারি শক্ত করে পূর্ণ বলে উঠল, এই বাচ্চাকে আমার চাই, মাটির নিচে ঢুকলেও খুঁড়ে নিয়ে আয়। ওর হাত পা না ভাঙলে আমার মন শান্ত হবে না। আমার মৃত্যুকে সই ওর এত হাত। পূর্ণ কল কেটে দিল। খামচে ধুলো চুল। কিসের জন্য এত কষ্ট, কার জন্য এত দূরত্ব, যার জন্য এত কিছু তাকে হারিয়ে শেষ মুহূর্ত কিনা ওর চোখ ফাঁকি দিয়ে হারিয়ে গেল। পূর্ণ দ্রুত কদমে হাঁটা দিল। কিছুতেই হারানো যাবে না, খুঁজতেই হবে। বেঁচে থাকলে এই ঢাকা শহরে চাপ্পা চাপ্পা খুঁজে পূর্ণ তাকে বের করবে। সাফারা দাঁড়িয়ে আছে ওর বাবার সামনে। শোয়েব মির্জা এই যে চেহারাটাতে হেলান দিয়ে চোখ বুজিয়ে আছেন। সাফারাত হাত ঘড়ি সময় দেখে নিল, বাবার দিকে আরেক পলক তাকিয়ে বলল, যা বলার বলো আব্বু, নামাজ কাজা পড়া পছন্দ না আমার। হ্যাঁ। শোয়েব মির্জা চোখ মেললেন। ছেলেকে দেখে নিলেন ভালোভাবে। ছেলের লাল হওয়া চোখ দেখে কিছু ভাবলেন, পরপর বলে উঠলেন, পূর্ণ কিছু বলেছে আবারও? সাফারাত লজ্জা পেল বাবার কথায়। এই যেন সে 5 বছরের সাফারাতকে জিজ্ঞেস করছেন যে ছেলে কারো বকা শুনে কেঁদেছে কিনা। এই প্রসঙ্গে কথা বাড়াতে চাইল না সাফারাত, তাই প্রসঙ্গ বদলাতে বলে উঠল, দলের ছেলেরা আজ কাকরাইল মোড়ে ঝামেলা পাকিয়েছিল, সেদিকটা সামাল দিলাম। তোমার ওমরার কি খবর আব্বু? ফ্লাইট কবে বলো? শোয়েব মির্জা বুঝলেন ছেলে এই বিষয়ে কথা বাড়াতে চায় না। কি দরকার ছেলেটার শুকনো ঘা খুঁড়ে? আদৌ ঘা শুকিয়েছে বলে সন্দেহান তিনি। বাবা থেকে বিদায় নিয়ে রুমে চলে গেল সাফারাত। অজু করে নামাজে দাঁড়িয়ে যায় শক্তিমান শক্ত পুরুষটা। বাইরের শক্ত খোলসটা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেজদায় কেঁদে ফেলে সেই আগের ছোট্ট সাফারাত। এমন কেন হলো তার জীবনটা? খুব কি বেশি ছিল তার চাওয়া? আজ মৃত্তিকাকে দেখে তার বুকের ছাই চাপা আগুন ফুসলে উঠল। সেই চেহারা কিভাবে ভুলবে সাফারাত? সে চোখ, সেই চাউনি কি আদৌ ভোলার? এত সহজ হলে আজ সাফারাত এমন থাকতো না, কোনো দিনও এমন থাকতো না। জীবনটাও তার পুষ্পসঞ্জিত হতো, একদম তার ছোট্ট পুষ্পাটার মতো। আজ প্রায় 2 দিন হলো মৃত্তিকা কোনো প্রকার কথা তুলেনি পূর্ণকে নিয়ে। বাবার সাথে আগের মতোই থাকছে। তার কষ্ট যে বাবা মাত্রাতিরিক্ত কষ্ট পাচ্ছিল সেটা মৃত্তিকা টের পেয়েছিল। গভীর রাতে যখন হঠাৎ সজাগ পেয়ে দেখেছিল গভীর রাতেও বাবা ঘুমায়নি, তার মাথায় হাত বুলাচ্ছিল গভীরভাবে। কোনো এক অদৃশ্য চিন্তায় ছিল বাবা। মৃত্তিকা যখন ঘুমো কণ্ঠে জিজ্ঞেস করলো কেন ঘুমায়নি, তখন মিন্ময় হাওলাদার কোনো এক ঘোরের মাঝে মেয়েকে পাল্টা প্রশ্ন করে, আম্মা আপনি কাকে বেশি ভালোবাসেন, আমাকে নাকি তোমাকে আব্বু। পুরো পৃথিবী একদিকে, তুমি একদিকে। না ভুল বললাম, আমার সবটুকু জুড়ে শুধু তুমি আব্বু। মাই লাভ। কারোর সাথে নিজে তুলনা দিবে না আব্বু। আই ডোন্ট লাইক ইট। মেয়ের হঠাৎ ঘুমন্ত কণ্ঠ থেকে এহেন তাজা কণ্ঠে বেশ চমকান তিনি। বেরিয়ে আসেন ঘোর কেটে। ততক্ষণে মৃত্তিকা বাবাকে জড়িয়ে কেঁদে ফেলে। বিচলিত হন মিন্ময় হাওলাদার। প্রথমে ভাবেন পূর্ণর কথা মনে পড়াতে কাছে পরক্ষণেই তার ভেতরের বাবা সত্তাটা টের পায় ভিন্ন কিছু। এই কান্না তার জন্য। নিশ্চিন্ত এত রাতে তার অমন প্রশ্নে ভয় পেয়েছে তার ছানা। তাৎক্ষণিকভাবে মেয়ের মাথাটা বুকে চেপে নেন। অভিযোগ করে মৃত্তিকা কান্নারত গলায়, আর কখনো বলবে না, কখনো না। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা।
অনেক অনেক। তুমি কোথায় ছিলে? রাতে হঠাৎ চলে গেলে। আমি অপেক্ষা করতে গিয়ে ঘুমিয়ে গেলাম। মিন্ময় হাওলাদার মেয়ের মাথায় চুমো খান, আদর করে তার শ্যামা রাজকন্যাকে কোকড়া চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলেন, আপনাকে খারাপ কিছু ছোঁয়ার আগেই বাবা তা গায়েব করে দিবে আম্মা। কখনো কিছুর আঁচড় লাগতে দিবে না। বাবার বুকে তখনও ছোট্ট বাচ্চার ন্যায় ঢুকেছিল মৃত্তিকা। মেয়েকে ভোলাতে ডেকে ওঠেন মিন্ময় হাওলাদার। আমার ছানা ঘুমাবে না? হুলো বেড়াল ইঁদুর মারতে গিয়েছিল, তাই ছানা তার অপেক্ষা করছিল। পরপর শোনা গেল বাবা মেয়ের হাসির ঝংকার। ছানা ডাকলে মৃত্তিকা বাবাকে হুলো বিড়াল ডাকবে। জ্বরের ঘোরে মাথা কাজ করছে না পূর্ণর। এতটা ভয়াবহ তার শেষ কবে হয়েছে মনে পড়ে না। এর মধ্যে যোগ দিয়েছে মারাত্মক শরীর ব্যথা। পাশেই ওর মা মাথায় জলপটে দিচ্ছেন একবার, আর আঁচলে চোখ মুছছেন একবার। পূর্ণ শক্ত বলিষ্ঠ দেহের উপর দুটি কম্বল দেয়া তবুও যেন কাঁপুনি থামে না। মায়ের আঁচলের এক কোণা মুঠোয় করে রেখেছে। বাবা গিয়েছে ডক্টর ডাকতে। ছেলের কপালে হাত লাগলেন তিনি। এখনো শোয়া যাচ্ছে না। একবার কম্বলের ভেতরে হাত ঢুকিয়ে বুকে আঁচড়ে নিলেন। পূর্ণ একদম ছোট বাচ্চার মতো মায়ের কোল ঘেঁষে, এতেই যেন ওর মার বুক ফেটে কান্না পায়। ছেলেটা তার কঠিন শিলার মতো। আজ এমন অবস্থা, সেই তার রাগী জেদি ছেলেটার কিভাবে সহ্য করবেন তিনি। তখনও বাবা এলেন ডাক্তার নিয়ে। জ্বর এখনো 103 ডিগ্রি। পূর্ণকে কোনো মতে উঠে বসানো গেল না। মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয়। এবার মা কেঁদে ফেললেন। পূর্ণ অস্পষ্ট সরে বলল, কাঁদে না। এরপর তার আর মনে নেই পূর্ণর। সম্পূর্ণ অচেতন হয়ে যায় সে। একই ওই দিন কয়েক ঘন্টা বেমৌসুম বৃষ্টিতে ভিজেছে। তার মধ্যে ওই ভেজা পোশাকেই ছিল রাত 2টো পর্যন্ত। কিসের চিন্তা তা কেউ জানে না। বাবা মা হাজার জিজ্ঞেস করেও তেমন কিছু জানতে পারেনি। গত 2 দিন ধরে খাওয়া নাওয়া বাদ দিয়ে পাগল হয়ে ঘুরছে পড়ল। এদিক ওদিক কলদেশে লাভ হচ্ছে না। হন্য হয়ে খোঁজার ফল ছিল শূন্য। গত রাতে তার সকল অভিযানের অবসান ঘটে। সেই বৃষ্টিতে ভিজে ভিজে সারা রাত রাস্তা ছিল। গা গলে উঠতে পা বাড়ায় বাড়ির দিকে। দলের ছেলেগুলো বাড়ি পর্যন্ত রেখে যায় তাকে। এত এত ধকল। রাজনৈতিক কাজ, দলের কাজ, সাথে গুরুত্বপূর্ণ সেই কাজ। এর মধ্যে খাওয়া দাওয়া, নিজের যত্ন, ত্যাগের ফল আজকের এই পূর্ণ। অথচ পূর্ণ জানে তার এই অবস্থার জন্য দায়ী এক নারী, বিষাক্ত নারী। নামকরণ করেছে পূর্ণ তাকে। সেই বিষেই জর্জরিত সে। সেই নারীর অভাবেই পূর্ণ আজ এতটা ভেঙে গিয়েছে। তার সুগন্ধে ভেঙে পড়েছে। আঙ্গার হয়েছে তার হৃদয়। বিষ পাম্প ছাপিয়ে বেড়াচ্ছে তার শিরা উপর শিরায়। অথচ বেবর সেই নারী। বিষ বাষ্প ঝাঁপিয়ে বেড়াচ্ছে তার শিরা উপশিরা। অথচ বেখবর সেই নারী, তার পূর্ণময়ী। কাঁচা বাজারের ব্রিজের নিচে হাত কাটা লাশ ভেসে উঠেছে। পচা অর্ধগলিত দেহ। এক দেখা চেনা গেল না, বোঝা গেল না সে কে। পুলিশ খবর দিতেই শোরগোল ভেসে উঠল, মেতে উঠল জনগণ। না হলেও 2-3 দিন আগেও ঘটনা ঘটেছে। পুলিশ আসতেই ডেঞ্জার জোন এর বড়া দিয়ে দিলেন। হইচই লেগে গেল এই রাতে। টর্চ হাতে জঙ্গলে পাঠানো হলো কয়েকজন পুলিশকে। তাদের নিকট তেমন কোনো নিখোঁজ রিপোর্ট নেই। ফুলে উঠেছে পচা শরীর। বিভৎসভাবে হাতটা ছিন্ন করা হয়েছে। চোখ দুটো ওপরানো। পুলিশ অফিসার জুহারানি গা গোলাচ্ছে। নাকে রুমাল চেপেও রক্ষা নেই। মানুষজন তীব্র গন্ধে দূরে সরে গেছে। মরা মানুষের গন্ধ বুঝি এতটাই বাজে। বলিষ্ঠ দেহটা পচা ডোবার পানি খেয়ে খেয়ে ফুলে উঠেছে। লাশটা উল্টো হওয়া ছিল, মূলত ভেসে উঠেছে। যেই না উল্টানো হলো অমনি চমকে তাকালেন অফিসার জোহান। এতক্ষণ চলছিল লাইভ টেলিকাস্ট। খবরে সেই অর্ধ শরীর এবং চেহারাটা দেহেই ধপ করে বসে পড়লেন শোয়েব মির্জা। মাথা ভনভন করছে তার। সকালের আলো ফুটলো। বেশ ঝলমলে দিনটা, তবে কারো কারো কাছে বিষাক্ত বটে। মৃত্তিকার বাসায় আজ হিমু আর উজ্জ্বল আসবে। মূলত বাবার সাথে দেখা করাবেও। বাবাও তো বাসায়। ওদের সাথে প্রায় ঘন্টা 2 এক কাটিয়ে বাবা অফিসে যান। মিঠির মা মিঠিকে ডাকতে মৃত্তিকা বলে উঠল, থাকুক না, তুমি যাও।
ও থাকুক আমার সাথে। মৃত্তিকার মা যেতেই উজ্জ্বল তাকালো মিঠি নামক মেয়েটার দিকে। ছিমছাম গড়নের রোগা পাতলা একটা মেয়ে, অথচ সুন্দর। বয়স 17 বা 16 হবে আন্দাজ করা যায়। ফিনফিনে শরীরে অতি সাধারণ একটা 3 পিস পরা, মাথা এমনভাবে ডেকেছে যে মুখটাও ঠিকঠাক দেখা যায় না। ওর ভাবনার মাঝে হিমু মৃত্তিকাকে বলল। ভাইয়ের সাথে কথা হয়নি? মৃত্তিকা বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল। ওনার বিষয়ে কথা বলতে চাই না আমি হিমু। ইনায়া কোথায়? ও না আসবে? হ্যাঁ আসছে, রাস্তায় আছে। উজ্জ্বল উত্তর দিয়ে আবারও বলল। এই পূর্ণ ভাইয়ের সাথে তোর কি হয়েছে রে বল? মেজাজ চটে যায় একদম। সালা মাইয়া মানুষই ঝামেলা তোরা। মৃত্তিকা হিমু উভয়ে কপাল কুঁচকে তাকালো। উজ্জ্বল পাত্তা না দিয়ে বলল। অমনি তাকাইয়া লাভ নাই। তুই কেন ওনার সাথে কথা বলস না? ভাই কি না করলো তোর জন্য বল? মৃত্তিকা থমকালো, নিজেকে শক্ত করে বলল। তুই জানিস না উনি আমাকে বাজে কথা বলেছে উজ্জ্বল। সে সব কথা শোনার যোগ্য ছিলাম না আমি। 1 মাস 14 দিন পাগলের মতো ছিলাম। এত অবহেলা সহজ ছিল না। মেয়ে হয়েও যথেষ্ট সহ্য করেছি ওনার সকল কিছু। তবুও বলবি আমার দোষ? উজ্জ্বল চুপ রইল কিছু সময়, একে একে খুলে বলল মৃত্তিকাকে কিছু কিছু। সবটুকু তারাও জানে না, শুধু বলল। আমাকে আর হিমুকে ডেকে নিল প্রায় 1.5 মাস আগে। একটাই দায়িত্ব দিল, তোকে দেখে রাখতে। ওর সাথে নাকি দেখা করতে পারবে না কিছু কারণে। সেটা পরীক্ষা তোকে বলছে, কিন্তু সত্যিটা ভিন্ন, অন্য কিছু আছে। আরে রাজনৈতিক ব্যাপার, তিনি বলেনি, আমরাও ঘাটিনি। এতটুকু বলে থামলো উজ্জ্বল। তখনই হিমু বলল। রোজ তোর খবর নিত। একদিন ভোর 4টায় পড়া শেষ করে আমাকে কল করে প্রায় 1 ঘন্টা লাগিয়ে পই পই করে তোর হিসেব নেয়। তুই যে সিঁড়িতে হোঁচট খেলি সেটা শুনে কেমন করছিল। আমি না দেখলেও বুঝছিলাম মৃত্তিকা পূর্ণ ভাই আর যাই হোক খারাপ না, তোকে ভালোবাসে। তখনই পেছন থেকে মেয়েলি কণ্ঠে একজন বলল। আমিও তোর বান্ধবী কম, চামচা বেশি জান। এই না আর কণ্ঠে সবাই পেছনে ঘুরলো। উজ্জ্বল হেসে উঠল। পূর্ণ ভাই তোর জন্য ওকে কাজের বুয়া রাখছে। অবুঝ গলায় মৃত্তিকা জিজ্ঞেস করলো। মানে? ইনা দুঃখে দুঃখে কণ্ঠে বলল। জান পূর্ণ ভাই তোকে দেখে রাখতেই আমাকে তোর সাথে মিশতে বলেছিল, বাট ট্রাস্ট মি, আমি মন থেকেই তোকে ভালোবাসি। মৃত্তিকা থবনে আছে। সিনিয়র ভাইটার কোন রূপ এটা! এত এত কেয়ার কোথায় ছিল এতদিন? মৃত্তিকা তো একবারও দেখলো না। কেয়ার বলতে চাপা ধমক আর গর্জনই শুনেছিল এতদিন মৃত্তিকা। মস্তিষ্কে তখনই তুকুর ভাবে ধাক্কা খেলো উজ্জ্বলের কথাই। আরে ভাই তো 2 দিন ধরে জ্বরে ভুগছে। ডেঙ্গু টেস্ট করালো, কিন্তু ডেঙ্গু হয় নাই। অবস্থা ভালো না, হাসপাতালে ভর্তিও রাখতে পারে। মৃত্তিকা উঠে দাঁড়ালো, মাথাটা ভনভন করছে যেন। ঢোক গেল অনবরত। মনে পড়লো বাবার কথা। বাবা বারবার বলে তাড়াহুড়োর সিদ্ধান্ত শয়তানের।